হাঁটি পা পা করে ডাইনের একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। তো আমাদের আজকের লেকচারের একেবারে লাস্ট প্রশ্নটা হচ্ছে ডাইইনের ইলেকট্রোফিলিক সংযোজন রিয়াকশান। তো এই রিয়াকশানটা দেখো আমরা তিনটা স্টেপে আলোচনা করি। প্রথমত ডাইনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কেন বলছে? কারণ ডাইনের সাথে ইলেকট্রোফাইলের রিয়াকশান হচ্ছে, ডাইনের সাথে ইলেকট্রোফাইলের রিয়াকশান হচ্ছে। ডাইনের সাথে এইখানে যে ইলেকট্রোফাইল আছে এ একটু অন্য ধরনের, মানে এটাকে বলে ডাইইন আকর্ষী বিকারক বা ডাইইনোফাইল, ঠিক আছে? এই জন্য এই রিয়াকশানটা একটু ভিন্ন হবে। এই রিয়াকশানটার ফুল নাম হলো ডিয়েলস-এলডার রিয়াকশান। তোমরা অনার্স লেভেলে যত ওই মানে ফার্স্ট ইয়ার বলো, সেকেন্ড ইয়ার বলো, ফাইনাল ইয়ার বলো, সব জায়গায় কিন্তু এই রিয়াকশানটা দেখতে পাবা, ঠিক আছে? ডিয়েলস-এলডার রিয়াকশান। তো আজকে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা, আশা করি তোমাদের আর কোনো জায়গায় এটা নিয়ে প্রবলেম থাকবে না। তো এই দুইটাকে আমরা সিমিলারলি ধরতে পারি। কেন? কারণ ডাইনের সাথে হ্যালোজেনের রিয়াকশানটাও যেরকম, ডাইনের সাথে হ্যালোজেন অ্যাসিডের রিয়াকশানটাও সেম স্টেপে আমরা ব্যাখ্যা করতে পারি, সেম স্টাইলে, ঠিক আছে? শুধুমাত্র এখানে ব্রোমিনের হ্যালোজেনের দুইটা অণু থাকে আর এখানে হ্যালোজেন অ্যাসিডের দুইটা অণু থাকে। এখানে দুইটা অণু সেম, এখানে দুইটা অণু ডিফারেন্ট, এই যা পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নেই। এই Br2 বলো, Cl2 বলো, এই যে হ্যালোজেন অণুকে তুমি ভাঙলে কেমন হবে? Br বন্ড Br। এই HBrকে ভাঙলে কেমন হবে? হ্যালোজেন অ্যাসিড H বন্ড Br। তার মানে কি হুবাহু সেম, শুধুমাত্র এখানে দুইটা অংশ সিমিলার, এখানে দুইটা অংশ ডিফারেন্ট, বাট এদের কৌশল বলো, এদের বিক্রিয়া বলো, সব কিছু সেম স্টাইলে আলোচনা করা যায়। তো আমরা এখন এইটা নিয়েই কথা বলবো যে ডাইনের সাথে হ্যালোজেনের রিয়াকশান অথবা হ্যালোজেন অ্যাসিডের রিয়াকশানটা কিভাবে করানো হয় এবং তার মেকানিজম কি। দেখো, তো এইটা সাধারণত দেখা যায় কোথায়? অনার্স প্রথম বর্ষের জৈব 1, অনার্স দ্বিতীয় বর্ষের জৈব 2 এবং অনার্স চতুর্থ বর্ষের রিয়াকশন মেকানিজম সাবজেক্ট। এই তিনটা সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই অন-3-বিউটাডাইনের ইলেকট্রোফিলিক সংযোজন রিয়াকশন। তো এই প্রশ্নটা কিভাবে আসে? বলতে পারে যে নিম্ন তাপমাত্রায় অন-3-বিউটাডাইনের সাথে ক্লোরিন, ব্রোমিন বা HBr এর সংযোজন বিক্রিয়ায় অন-2 প্রধান উৎপাদ তৈরি হয়, কিন্তু উচ্চ তাপমাত্রায় অন-4 উৎপাদ প্রাধান্য পায়। এটা ব্যাখ্যা করো, ঠিক আছে? প্রশ্নটা কতভাবে আসে এখান থেকে খেয়াল করো। তোমরা কিন্তু একটা প্রশ্ন দেখে চিনতে পারো না, তোমাদের মেন সমস্যাটা এখানে যে তোমরা আসলে প্রশ্ন দেখে মিল করতে পারো না যে এটা আসলে কোন প্রশ্ন বা আমি কি লিখবো এর অ্যান্সার, ঠিক আছে? একটু ঘোরাই দিলেই তোমরা লিখতে পারো না। তো এর বাইরে আর ঘোরাতে পারবে না। আমি যেভাবে তোমাদের এখানে নোট করে রেখেছি আশা করি এর বাইরে আর ঘোরাতে পারবে না। তো দেখো এটা কয় স্টেপে আসতে পারে। বলতে পারে অন-3-বিউটাডাইনের সাথে উচ্চ এবং নিম্ন তাপমাত্রায় ব্রোমিন বা ক্লোরিন বা HBr এর যৌথ বিক্রিয়া আলোচনা করো। এই যৌথ বিক্রিয়াকেই কিন্তু সংযোজন বিক্রিয়া বলে, ঠিক আছে? আবার এই ব্রোমিন দিয়েও বিক্রিয়াটা যেমন হবে, ক্লোরিন দিয়েও তেমন হবে, HBr দিয়েও তেমন হবে। হ্যালোজেন বলুক বা হ্যালোজেন অ্যাসিড বলুক, সেম স্টাইলে এটা আলোচনা করা যায়। আচ্ছা, 3 নম্বর কীভাবে আসতে পারে? 1,3-বিউটাডাইনে অন-2 এবং অন-4 উভয় প্রকার যৌথ বিক্রিয়া ঘটে। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটা মানে এই ধরনের টপিক্সটা সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? তো 1,2 এবং 1,4 উভয় প্রকার যৌথ বিক্রিয়া কোথায় ঘটে? অন-3-বিউটাডাইনে ঘটে। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। 4 নম্বর কীভাবে? 1,3-বিউটাডাইনের সাথে HBr বা Br2 এর সংযোজন নিম্ন তাপমাত্রায় গতি নিয়ন্ত্রিত, উচ্চ তাপমাত্রায় তাপগতি নিয়ন্ত্রিত। তো এর জন্য তোমাদের একটু হালকা এক্সট্রা লিখতে হবে, সেটা হলো গতি নিয়ন্ত্রিত কি আর তাপগতি নিয়ন্ত্রিত কি, ঠিক আছে? এই দুইটা লাইন একটু এক্সট্রা সংযোজন করতে হবে, এই আর কি। আচ্ছা, আর কিভাবে আসে? বিউটাডাইনে চাক্রিক ব্রোমোনিয়াম আয়নের পরিবর্তে স্থিতিশীল কার্বোক্যাটায়ন তৈরি হয়, এটা এক্সপ্লেন করো। অথবা তোমাদের এইভাবে আসতে পারে যে ডিরেক্টলি বিক্রিয়া দিয়ে দিবে যে অন-3-বিউটাডাইনের সাথে কার্বন টেট্রাক্লোরাইড দ্রবকে দ্রবীভূত ব্রোমিন দ্রবণের বিক্রিয়াটা লিখো। অথবা ডিরেক্টলি উৎপাদ দিয়েও তোমাদের এটা আসতে পারে। অথবা সর্বশেষ অন-3-বিউটাডাইনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার কৌশল আলোচনা করো। এই অন-3-বিউটাডাইনের ইলেকট্রোফিলিক সংযোজনের কৌশলটাই কিন্তু আমাদের এতভাবে সাজানো যায়, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এখান থেকে যে জিনিসটা মনে রাখবা যে আমরা শিখছি অন-3-বিউটাডাইনের অন-2 এবং অন-4 যৌথ বিক্রিয়া উভয় প্রকার ঘটে, এর বিস্তারিত ব্যাখ্যা, ঠিক আছে? তো এই প্রশ্নটাই কিন্তু বিভিন্ন স্টাইলে সাজানো আছে। তো চলো শুরুতে আমরা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করি, তারপর হ্যালোজেন অ্যাসিডের সাথে রিয়াকশন করে দেখাবো। আমরা শুরুতে কি করেছি? অন-3-বিউটাডাইনের সাথে ইলেকট্রোফাইল হিসেবে হ্যালোজেন নিয়েছি, ঠিক আছে? এবং হ্যালোজেন কভার হয়ে গেলে আমরা হ্যালোজেন অ্যাসিড দিয়ে দেখাই দেবো যে সেম কিনা।
তো হ্যালোজেনের সাথে রিয়াকশনটা কিভাবে ঘটে? সাধারণত নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে 1,3-বিউটাডাইনের সাথে ব্রোমিন অণু বা ক্লোরিন অণু বিক্রিয়া করে অন,4 ডাইব্রোমো 2 বিউটিন যেটাকে অন,4 সংযোজন বলে এবং 3,4 ডাইব্রোমো 1 বিউটিন মানে যেটাকে অন,2 সংযোজন বলে এটা উৎপন্ন করে। ঠিক আছে, তো রিয়াকশান দিকে তাকাও তাহলে আরও ভালো বুঝতে পারবা। কি বলছে? 1,3-বিউটাডাইনের সাথে হ্যালোজেন অণু ব্রোমিন বা ক্লোরিনের রিয়াকশান উপস্থিত থাকবে কে? প্রভাবক হিসেবে থাকবে নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, এইটাকে কেন অন,3-বিউটাডাইন বলছে? কারণ এর অন পজিশন আর 3 পজিশনে 2টা দ্বিবন্ধন আছে, ওভারঅল 4 কার্বন হয় বিউটেন গোত্র, এবং অন,3-তে 2টা দ্বিবন্ধন থাকায় অন,3-বিউটাডাইন। এটা একটা কনজুগেটেড ডাইন। কেন? কারণ এর 2টা দ্বিবন্ধন একটা একক বন্ধন দিয়ে পৃথক থাকে, এরূপ থাকলে তাকে কনজুগেট ডাইন বলে। ওকে, এটাকে আমরা বিক্রিয়া করাচ্ছি একটা হ্যালোজেন অণু ব্রোমিন যাকে বলে ইলেকট্রোফাইল। একটা হ্যালোজেন অণু ব্রোমিনের সাথে রিয়াকশান করালে আমরা 2টা প্রোডাক্ট পাবো, একটা হলো অন,2 সংযোজন প্রোডাক্ট আর একটা হলো অন,4 সংযোজন প্রোডাক্ট। ক্লিয়ার? আচ্ছা, রিয়াকশানটা কীভাবে হয় কৌশলটা আমরা পরের স্টেপে দেখাবো। আমরা জাস্ট এখানে একটু বেসিক আলোচনা করে দেই যে এই ব্রোমিন অণুর মেরুকরণ ঘটে এবং ব্রোমিন 2টা ভাগে ভাগ হয়ে যায়। একটা চলে যাবে এই ব্রোমিনটা এই যে দ্বিবন্ধনের 2টা কার্বনে গিয়ে অ্যাটাক করবে। ঠিক আছে, ব্রোমিন অণুটা কোথায় অ্যাটাক করবে? এই দ্বিবন্ধনের 2টা কার্বন। এই দ্বিবন্ধনটা যে কোনো দিক থেকে হতে পারে, তুমি এদিক থেকেও নিতে পারো, এদিক থেকেও নিতে পারো। তো প্রথমে এই দ্বিবন্ধনে যায়, পরবর্তীতে এই দ্বিবন্ধনে যায়। ঠিক আছে, কিভাবে খেয়াল করো? এই যে ব্রোমিন অণু প্রথমে তোমার এই 1 আর 2-তে যাচ্ছে। ঠিক আছে, গিয়ে কি করে 3,4 ডাইব্রোমো অন বিউটিন তৈরি করে এবং এটা পরবর্তীতে কি হয় 1 আর 4 পজিশনে যায়। এই যে এভাবে অন,4 সংযোজন মানে অন,4 ডাইব্রোমো অন বিউটেন প্রোডাক্ট তৈরি হয়। তো এটা জাস্ট রিয়াকশান দেখালাম, কৌশল তো আমি আলোচনা করবই। আচ্ছা, এইটাকে কেন 3,4 ডাইব্রোমো অন বিউটিন বলছে? কারণ দেখো 3 নাম্বার তুমি যদি এটাকে নাম্বারিং করো তাহলে কি হবে? নাম্বারিং করলে আমরা জানি যেদিকে আগে দ্বিবন্ধন থাকে তাকে 1 নাম্বার কার্বন ধরতে হয়। তাহলে দেখো তো 3 আর 4 নাম্বার কার্বনে না 2টা ব্রোমিন আছে, তাই 3,4 ডাইব্রোমো। আবার দেখো দ্বিবন্ধনটা 1 নাম্বার কার্বনে না, এই জন্য 1 বিউটিন। ঠিক আছে, ওভারঅল 4 কার্বন বিশিষ্ট হয় 1 বিউটিন। আবার এখানে দেখো 1 2 3 তুমি এভাবে নিতে পারবা না, তোমাকে নিতে হবে কোন দিক থেকে? তোমাকে নিতে হবে এই দিক থেকে। 1 2 3 4। তাহলে দেখো তো আমাদের এইখানে একটু লেখা মিস্টেক হয়ে গেছিলো, এটা হবে অন,4 ডাইব্রোমো 2 বিউটিন। তোমরা একটু হ্যান্ডনোট থেকে কারেকশন করে নিবা। ঠিক আছে, তাহলে 1 নাম্বার আর 2 নাম্বারে দ্বিবন্ধন আছে বলে 2 বিউটিন, 1 আর 4-এ 2টা ব্রোমিন থাকায় অন,4 ডাইব্রোমো 2 বিউটিন। আচ্ছা, এবার সংযোজন কেন বলা হচ্ছে? দেখো 1 নাম্বার আর এই যে 1 নাম্বার আর 4 নাম্বারে কি হয়েছে? 2টা ব্রোমিন যুক্ত হয়েছে এখানে, তাই এর নাম হলো অন,4 সংযোজন। আবার এইখানে দেখো 1-এ আর 2-এ 2টা ব্রোমিন যুক্ত হয়েছে। 1-এ আর 2-এ এই নামকরণ খেয়াল করবো না, কিন্তু এইখানে খেয়াল করবা 1-এ আর 2-এ 2টা ব্রোমিন যুক্ত হয়েছে, তাই একে বলে অন,2 সংযোজন প্রোডাক্ট। ওকে, তাহলে এইভাবে 1,3-বিউটাডাইনের সাথে ব্রোমিনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ায় অন,2 সংযোজন আর অন,4 সংযোজন 2টাই ঘটে। এইটাই কিন্তু আমাদের ব্যাখ্যা করতে হবে কিভাবে? কৌশলের সাহায্যে, মেকানিজমের সাহায্যে। তো এই মেকানিজমটা সাধারণত 2টা স্টেপে হয়। চলো আমরা ওই 2টা স্টেপে একটু আলোচনা করি। দেখো আমি তোমাদের জন্য নোট করে রেখেছি, তোমরা এইভাবেই লিখবা। ঠিক আছে, এর বাইরে আর কোনো কিছু তোমাদের লেখার প্রয়োজন নেই। আচ্ছা, ফার্স্ট স্টেপে দেখো আমরা কি করলাম? অন,3-বিউটাডাইনের সাথে হ্যালোজেন অণু ব্রোমিনের রিয়াকশান করালাম। ঠিক আছে, তো প্রথমে যেটা ঘটে এই ব্রোমিন অণুর মেরুকরণ ঘটে এবং ব্রোমিন 2টা ভাগে ভাগ হয়ে যায়। একটা হয় ধনাত্মক চার্জ বিশিষ্ট, একটা হয় ঋণাত্মক চার্জ বিশিষ্ট। যেটা ধনাত্মক চার্জ বিশিষ্ট এটাকে বলে ব্রোমোনিয়াম আয়ন, আর যেটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট এটাকে বলে ব্রোমাইড আয়ন। ঠিক আছে, এইটা একটু মনে রেখো তোমরা যে ব্রোমিন অণুর প্রথমেই মেরুকরণ ঘটে, একটা প্রান্তে আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হয় আর একটা প্রান্তে আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। যে প্রান্তে আংশিক ধনাত্মক চার্জ থাকে তাকে বলে ব্রোমোনিয়াম আয়ন, যে প্রান্তে আংশিক ঋণাত্মক চার্জ থাকে তাকে বলে ব্রোমাইড আয়ন। এই আংশিক ধনাত্মক চার্জ বিশিষ্ট অংশটাকে বলে ইলেকট্রোফাইল, আংশিক ঋণাত্মক চার্জ বিশিষ্ট অংশটাকে বলে নিউক্লিওফাইল। একটু দিয়ে দেই তাহলে তোমাদের চিনতে সুবিধা হবে। এটাকে বলে ইলেকট্রোফাইল, এটাকে বলে নিউক্লিওফাইল। ওকে ওকে, এখন যেটা হয় এই যে তোমার কার্বন কার্বন অন,3-বিউটাডাইনের কার্বন কার্বন দ্বিবন্ধন থেকে এই ইলেকট্রনটা এই ইলেকট্রোফাইলকে টেনে নেয়।
কথা কি বুঝতে পারছো? আমরা জানি ইলেকট্রোফাইলের ভিতরে ইলেকট্রন ঘাটতি থাকে, তাই না? ইলেকট্রন ঘাটতি থাকায় এই ইলেকট্রোফাইল কী করে দেখে কার কাছে বেশি ইলেকট্রন আছে তার কাছে চলে আসে। যা আমরা জানি দ্বিবন্ধনে পাই ইলেকট্রন থাকে, তাই এই ব্রোমোনিয়াম আয়ন কী করে এই দ্বিবন্ধন ভেঙে এই পাই ইলেকট্রন এই চাক্রিক ইলেকট্রোফাইল ব্রোমোনিয়াম আয়নকে টেনে নেয় এবং এই ব্রোমোনিয়াম আয়ন এই কার্বনে এসে অ্যাটাচ হয়ে যায়, এই 1 নম্বর কার্বনে এসে অ্যাটাচ হয়ে যায় এবং এই দ্বিবন্ধন তখন ভেঙে যায়। ভেঙে এখানে যে এক্সট্রা একক বন্ধনের ইলেকট্রন ছিল সেটা আবার এই কার্বনে চলে যায়, ঠিক আছে? ফলে তোমার কি হয়, এই কার্বনে আবার ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়, কারণ এইখান থেকে দ্বিবন্ধন ভেঙে ইলেকট্রন কি করছে, কিছুটা ব্রোমিন নিয়ে নিচ্ছে, কিছুটা এই কার্বনে চলে যাচ্ছে না, তাই এই কার্বনে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়। তাই দেখো এটাকে ডেল প্লাস দিয়ে প্রকাশ করেছি আমরা। ইলেকট্রনের ঘাটতিকে প্লাস চার্জ দিয়ে প্রকাশ করি, ইলেকট্রনের আধিক্যতাকে মাইনাস চার্জ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? ঠিক এখানে সেম টু সেম ব্রোমিন অণু, এই যে ব্রোমিন অণু কী করে, তার অত্যাধিক তড়িৎ ঋণাত্মকতার কারণে তোমার ইলেকট্রনগুলো এর নিজের দিকে টেনে নিতে চায়, যার কারণে ব্রোমিন দুইটা পার্টে ভাগ হয়ে যায়, ঠিক আছে? যে ব্রোমিনটা ইলেকট্রন ঘনত্ব বেশি টেনে নেয় তার কাছে মাইনাস চার্জ সৃষ্টি হয়, আর যার কাছ থেকে ইলেকট্রন চলে যায় তার কাছ থেকে পজিটিভ চার্জ সৃষ্টি হয়। তো এইভাবে কিন্তু ব্রোমিন অণুটার মেরুকরণ ঘটে। যার কাছে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয় তাকে বলে নিউক্লিওফাইল, যার কাছে ধনাত্মক চার্জ সৃষ্টি হয় তাকে বলে ইলেকট্রোফাইল। ক্লিয়ার? আর আমরা জানি ইলেকট্রোফিলিক বিক্রিয়ায় সবার আগে কে যায়, ইলেকট্রোফাইল যায়। কেন? কারণ এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, ফলে এ দেখবে কার কাছে ইলেকট্রন বেশি আছে তার কাছে চলে যাবে। ঠিক সেমভাবে এই ব্রোমিন কি করছে, এটা তো ইলেকট্রোফাইল, ফলে এ এখন দেখবে কার কাছে ইলেকট্রন বেশি আছে, এখানে ইলেকট্রন বেশি আছে, তাই সে এই কার্বনে চলে যায়, ঠিক আছে? কারণ দেখো, কারণ এই দ্বিবন্ধন থেকে ইলেকট্রন যখন এখানে একক বন্ধন থাকছে, এখান থেকে ইলেকট্রন কিন্তু এই কার্বনে চলে যাচ্ছে, ঠিক আছে? ফলে এই কার্বনে ধনাত্মক ঘাটতি তৈরি হচ্ছে, আর এই কার্বনে ইলেকট্রন বেশি থাকছে, তাই এই ব্রোমিন কিন্তু 1 নম্বর কার্বনে এসে অ্যাটাক করে। ফলে এই 2 নম্বর কার্বনে পজিটিভ চার্জ সৃষ্টি হবে, যেটা হলো ঘাটতি, ইলেকট্রনের ঘাটতি প্রকাশ করে, ঠিক আছে? একইভাবে দেখো এখানে আবার কি হবে, রেজোন্যান্স তৈরি হবে। হ্যাঁ, এখানে তোমার এই ব্রোমোনিয়াম আয়ন যখন 1,3-বিউটাডাইনের যে কোনো একটা দ্বিবন্ধনকে আক্রমণ করে একটা রেজোন্যান্স সুস্থিত কার্বোক্যাটায়ন তৈরি করবে। এই পজিটিভ চার্জ সৃষ্টির অর্থ কি, কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। আচ্ছা, এটা কিভাবে হচ্ছে দেখো, এটা তো আমি বললাম এখানে ঘাটতি তৈরি হয় প্লাস চার্জ। এবার রেজোন্যান্স দেখো, আমরা জানি যেখানে ইলেকট্রনের ঘাটতি থাকে তার পার্শ্ববর্তী ডাবল বন্ড থেকে ইলেকট্রন সেইখানে আসতে চায়, কারণ এইখানে তো আসতে পারবে না, আসে কি এর এই বন্ধনে আসে, এসে এই বন্ধনকে দ্বিবন্ধন করে দেয় এবং এই ঘাটতিটাকে আউট করে দেয়। এখন এইখান থেকে যখন ইলেকট্রন চলে আসছে তাহলে তো এই কার্বনেও আবার ঘাটতি তৈরি হবে, তাই না? তাই দেখো এই কার্বনের উপরে আমরা তখন পজিটিভ চার্জ দিব, ঠিক আছে? এইভাবে মোট 2টা রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যাবে কার, 1,3-বিউটাডাইনের সাথে ব্রোমিনের সংযোজনে। একটা হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলে, আর একটাকে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলে। আমরা জানি এই কার্বনের এখানে ধনাত্মক চার্জ থাকলে তাকে আমরা কার্বোক্যাটায়ন বলি, ঋণাত্মক চার্জ থাকলে তাকে আমরা কার্বন আয়ন বলি, ঠিক আছে? কার্বনের কেন্দ্রে। তো এখন আবার এই ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বনের সাথে একটা কার্বন জয়েন্ট থাকলে তাকে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর 2টা কার্বন জয়েন্ট থাকলে তাকে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলে, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু হয়েছিল। আচ্ছা, ইলেকট্রোফাইল ব্রোমোনিয়াম আয়ন তো বিউটাডাইনের সাথে সংযুক্ত হয়ে গেল, এখন বাকি ছিল কে, নিউক্লিওফাইল ব্রোমাইড আয়ন। এইবার এই দুইটার সাথে সংযুক্ত হয়ে যাবে। কিভাবে দেখো, আমরা ব্রোমাইড আয়নকে তো নিউক্লিওফাইল হিসেবে চিনি, নিউক্লিওফাইলে তো আর ইলেকট্রনের ঘাটতি নেই, ফলে দেখবে কার কাছে ইলেকট্রন ঘাটতি আছে তার কাছে যাবে, কারণ এতে নিজেই ইলেকট্রন স্বয়ং সম্পূর্ণ, এর কাছে তো আর ইলেকট্রনের কোনো ঘাটতি নেই, তাই না? ইলেকট্রনের ঘাটতি আছে ইলেকট্রোফাইলের কাছে, ফলে চলে যাবে ইলেকট্রনের ঘাটতিযুক্ত অঞ্চলে, পজিটিভ চার্জযুক্ত অঞ্চলে, ঠিক আছে? এইখানে পজিটিভ চার্জযুক্ত অঞ্চল হচ্ছে এই যে C3 পজিশন, আর এইখানে হচ্ছে C1 পজিশন। ক্লিয়ার? 2টা পজিশনে কিন্তু সে চলে যাবে। দেখো চলে গিয়ে কি তৈরি করছে, 2টা প্রোডাক্ট তৈরি করছে। এই যে এখানে ব্রোমোনিয়াম আয়ন এই কার্বোক্যাটায়নে চলে গিয়ে এইখানে অ্যাটাচ হয়ে যাচ্ছে, এই ব্রোমোনিয়াম আয়ন এই কার্বোক্যাটায়নে চলে গিয়ে এইখানে অ্যাটাচ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 2টা প্রোডাক্ট দেয় টোটালি, নাম কি? এই প্রোডাক্ট 2টার নাম হলো 3,4-ডাইব্রোমো 1-বিউটিন, ঠিক আছে? নামকরণ করলে নিজেরাই বুঝতে পারবা। এই দেখো 3 পজিশন, আর এদিক থেকে নামকরণটা আমি করি তাহলে ভালো হবে। আমরা জানি দ্বিবন্ধন প্রান্তকে আগে নামকরণ করতে হয়, ঠিক আছে? যার কাছে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে তার দিক থেকে আগে নামকরণ করতে হয়। তাহলে এইটা তো 1 পজিশন, তাই না? তাহলে 1 পজিশনে দ্বিবন্ধন আছে তাই এর নাম 1-বিউটিন। আবার 3-4 পজিশনে 2টা ব্রোমিন আছে তাই এর নাম 3,4-ডাইব্রোমো 1-বিউটিন, ঠিক আছে? এখানে দেখো 1 2 3 4, দেখো তো 2 পজিশনে দ্বিবন্ধন আছে তাই এর নাম 2-বিউটিন।
আবার 1 আর 4 পজিশনে দুইটা ব্রোমিন আছে, তাই 1,4 ডাইব্রোমো 2 বিউটিন। ক্লিয়ার? আচ্ছা, এটাকে কেন অন-টু সংযোজন উৎপাদ বলছে? এই সংযোজন উৎপাদ চেনার সময় তোমার এইখানে খেয়াল করতে হবে। এই কার্বনকে আমরা 1 ধরেছিলাম, এই কার্বনকে 2 ধরেছিলাম। 1-2 পজিশনে দুইটা ব্রোমিন যাচ্ছে, তাই এর নাম অন-টু সংযোজন উৎপাদ, কারণ এই যে 1 আর 2 পজিশনে ব্রোমিন সংযোজন হচ্ছে। আবার দেখো 1 আর 4 পজিশনে এখানে ব্রোমিন সংযোজন হচ্ছে, তাই এর নাম হলো অন-4 সংযোজন উৎপাদ। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা প্রমাণ করে দেখালাম না যে অন-3 বিউটাডাইনের সাথে ব্রোমিনের সংযোজনে অন-2 উৎপাদ আর অন-4 উৎপাদ পাওয়া যায়। এখন দেখো এই 1-2 সংযোজন উৎপাদ আবার গতি নিয়ন্ত্রিত, আর 1-4 সংযোজন উৎপাদকে বলে তাপগতি নিয়ন্ত্রিত। এই তাপগতি নিয়ন্ত্রিত হওয়ার কারণে 1-4 সংযোজন উৎপাদ অধিক সুস্থিত হয়, গতি নিয়ন্ত্রিত হওয়ার কারণে 1-2 সংযোজন উৎপাদ কম সুস্থিত হয়। এর ব্যাখ্যা আমরা করছি, একটু ওয়েট করো। তাহলে আমি তো তোমাদের রিয়াকশনটা বুঝাই নিলাম, এবার তোমরা কিভাবে লিখবা খেয়াল করো। আমি তো হ্যান্ড নোটে লিখে দিয়েছি, আমার মনে হয় না যে এটা বলার প্রয়োজন আছে। ওই যে ফার্স্ট স্টেপে ব্রোমিন অণুর মেরুকরণ ঘটে, ধনাত্মক ব্রোমোনিয়াম আয়ন বা ইলেকট্রোফাইল আর ঋণাত্মক ব্রোমাইড আয়ন বা নিউক্লিওফাইল তৈরি হয়। এই ব্রোমোনিয়াম আয়ন কী করে? অন-3 বিউটাডাইনের যে কোনো দ্বিবন্ধনে অ্যাটাক করে একটা রেজোন্যান্স সুস্থিত কার্বোক্যাটায়ন তৈরি করে দেয়। এইভাবে যে কার্বোক্যাটায়ন তৈরি হয় তার দুইটা রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যায়, তো আমরা দেখলাম, যাদের একটাতে C3 কার্বন অপরটাতে C4 কার্বন ধনাত্মক আধান বিশিষ্ট হয়। এই যে একটাতে C3 কার্বন অপরটাতে C4 কার্বন ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়, হয়েছে না? সেকেন্ড স্টেপে কি ঘটে? ব্রোমাইড আয়ন মানে যে নিউক্লিওফাইল ব্রোমাইড আয়ন উভয় কার্বনে অ্যাটাক করে অন-টু সংযোজন অন-4 সংযোজন উৎপন্ন করে। তাই আমরা বলতে পারি অন-2 বিউটাডাইনে অন-2 অন-4 উভয় প্রকার সংযোজন ঘটে। এই যে সেকেন্ড স্টেপে নিউক্লিওফাইল ব্রোমাইড আয়ন এই যে তোমার দুইটা ধনাত্মক প্রান্তে গিয়ে অ্যাটাক করে অন-2 সংযোজন অন-4 সংযোজন উৎপাদ তৈরি করেছিল। তাই আমরা বলি অন-3 বিউটাডাইনে ব্রোমিনের সংযোজন বিক্রিয়া অন-2 এবং অন-4 উৎপাদ প্রাধান্য পায়। ক্লিয়ার? তো এইটাই কিন্তু ছিল মেকানিজম, বাট আমাদের একটা ছোটোখাটো বিষয় 2 লাইনে আলোচনা করে দিতে হবে, সেটা হলো 1-2 সংযোজন উৎপাদ কেন কম সুস্থিত বা গতি নিয়ন্ত্রিত, আর অন-4 সংযোজন উৎপাদ কেন তাপ গতি নিয়ন্ত্রিত এবং অধিক সুস্থিত। ঠিক আছে? এর ব্যাখ্যা আমরা গতি নিয়ন্ত্রিত আর তাপ গতি নিয়ন্ত্রিত উৎপাদের সংজ্ঞা থেকে দিতে পারবো। কোনো বিক্রিয়া নিম্ন তাপমাত্রায় ও স্বল্প সময়ে মানে কি অত্যাধিক দ্রুততার সাথে সংঘটিত হয়ে যে উৎপাদ তৈরি করে তাকে গতি নিয়ন্ত্রিত উৎপাদ বলে। আর কোনো বিক্রিয়া উচ্চ তাপমাত্রায় এবং দীর্ঘ সময় ধরে, ঠিক আছে, উচ্চ তাপমাত্রায় এবং লং টাইম ধরে ধীরে ধীরে সংঘটিত হয়ে যে উৎপাদ দেয় তা হচ্ছে তাপগতি নিয়ন্ত্রিত উৎপাদ। আচ্ছা, 1,3 বিউটাডাইনের সাথে ব্রোমিন অণু বা HBr এর সংযোজন বিক্রিয়া নিম্ন তাপমাত্রায় দ্রুততার সাথে ঘটে 1-2 উৎপাদ দেয়, তাহলে একে গতি নিয়ন্ত্রিত উৎপাদ বলবে। কারণ তো আমরা এক সংজ্ঞাই বলে দিচ্ছি, যে বিক্রিয়া নিম্ন তাপমাত্রায় এবং স্বল্প সময়ে মানে দ্রুততার সাথে সংঘটিত হবে তাকে বলা হবে গতি নিয়ন্ত্রিত বিক্রিয়ার উৎপাদ। ঠিক আছে? মানে নিম্ন তাপমাত্রায় আর দ্রুততার সাথে সংঘটিত হয়ে যে উৎপাদ তৈরি হবে তাকে গতি নিয়ন্ত্রিত উৎপাদ বলবে। এই যে 1,3 বিউটাডাইনের সাথে ব্রোমিন বা HBr এর সংযোজন বিক্রিয়াটা নিম্ন তাপমাত্রায় দ্রুততার সাথে ঘটে 1-2 উৎপাদ দেয়, তাই 1-2 উৎপাদকে গতি নিয়ন্ত্রিত উৎপাদ বলবে। ঠিক আছে? আবার যে বিক্রিয়া দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে উচ্চ তাপমাত্রায় সংঘটিত হয় তাকে তাপগতি নিয়ন্ত্রিত উৎপাদ বলে। এই যে তোমার 1,3 বিউটাডাইনের সাথে ব্রোমিনের সংযোজন বিক্রিয়াটা উচ্চ তাপমাত্রায় ধীরে ধীরে ঘটে অন-4 সংযোজন তৈরি করে, তাই এই অন-4 সংযোজন উৎপাদকে বলে তাপগতি নিয়ন্ত্রিত উৎপাদ, যার পরিমাণ 80%। ঠিক আছে? তাই এটাকে বলা হয় বেশি সুস্থির। কেন? কারণ এই উচ্চ তাপে অধিকাংশ অণু উচ্চ শক্তির অবস্থান্তর অবস্থায় পৌঁছে যায়, সেক্ষেত্রে তার স্টেবিলিটি সবচেয়ে বেশি হয়। এখন চিত্র দেখে আমি বাকিটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, সাধারণত 1,3 বিউটাডাইনের সাথে এই ব্রোমিন বা HBr এর বিক্রিয়াটা যদি নিম্ন তাপমাত্রা মানে কি, মানে -40 ডিগ্রি সেন্টিগ্রেডে ঘটে, তাহলে উৎপাদ পাওয়া যাবে যে 1-2 সংযোজন। ঠিক আছে? তাহলে যে উৎপাদ পাওয়া যাবে সেটা কি 1-2 সংযোজন, আর এইটাকে বলা হবে গতি নিয়ন্ত্রিত বিক্রিয়া। কেন? কারণ আমি সংজ্ঞাতেই বলেছি যে বিক্রিয়া নিম্ন তাপমাত্রায় দ্রুততার সাথে সংঘটিত উৎপাদ দেয় তাকে বলে গতি নিয়ন্ত্রিত উৎপাদ। তাহলে যেহেতু 1,3 বিউটাডাইনের সাথে ব্রোমিনের সংযোজন বিক্রিয়া নিম্ন তাপমাত্রায় দ্রুততার সাথে 1-2 উৎপাদ দেয়, তাহলে এটাকে গতি নিয়ন্ত্রিত উৎপাদ বলবে। সিম্পল কথা। আবার দেখো, এই 1,3 বিউটাডাইনের সাথে ব্রোমিনের রিয়াকশন যদি উচ্চ তাপমাত্রা মানে কি? উচ্চ তাপমাত্রা মানে হলো 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি করে অন-4 উৎপাদ দেয়, তাহলে এটাকে কি বলবে? তাপগতি নিয়ন্ত্রিত উৎপাদ বলবে। এটা অবশ্যই কি হয়? ধীরে ধীরে ঘটে। তো এর সংখ্যাটা ওইখানে দেওয়া ছিল, যে বিক্রিয়া উচ্চ তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে সংঘটিত হয়ে যে উৎপাদ দেয় তাকে বলে তাপগতি নিয়ন্ত্রিত উৎপাদ।
তাই না? তাই এটাকে আমরা বলছি যে অন 3 বিউটাডাইনের সাথে ব্রোমিনের সংযোজন বিক্রিয়া উচ্চ তাপে ধীরে ধীরে সংঘটিত হয়ে অন 4 সংযোজন উৎপাদ দেয়, তাহলে এটাকে অবশ্যই তাপগতি নিয়ন্ত্রিত উৎপাদ বলবে। ওকে, তো এইটাই কিন্তু আমাদের গতি নিয়ন্ত্রিত এবং তাপগতি নিয়ন্ত্রিত চেনার ওয়ে, নিম্ন তাপমাত্রা আর উচ্চ তাপমাত্রা। নিম্ন তাপমাত্রায় তৈরি হবে গতি নিয়ন্ত্রিত উৎপাদ, এই যে নিম্ন তাপমাত্রায় তৈরি হবে গতি নিয়ন্ত্রিত উৎপাদ, উচ্চ তাপমাত্রায় তৈরি হবে তাপগতি নিয়ন্ত্রিত উৎপাদ। স্টেবিলিটি কিভাবে ব্যাখ্যা করবা? খুবই সিম্পল বিষয়, দেখাই দিচ্ছি, খেয়াল করো। সাধারণত যে বিক্রিয়াটা উচ্চ তাপে সংগঠন হবে, ঠিক আছে, যে বিক্রিয়াটা উচ্চ তাপে সংগঠন হবে তার অধিকাংশ অণুই উচ্চতর শক্তি স্তরে পৌঁছাবে, আর যে বিক্রিয়াটা নিম্ন তাপে সংগঠিত হবে সে বিক্রিয়াটার অধিকাংশ অণু তো কত দূরই বা যাবে, সর্বোচ্চ এই পর্যন্তই গেল। তাহলে যারটা সবচেয়ে উঁচুতে যাবে তার স্টেবিলিটি তত বেশি হবে, কারণ তাকে ভাঙতে তত বেশি শক্তি লাগবে। যারটা কম উঁচুতে যাবে তার স্টেবিলিটি তত কম হবে, তাই না? তো যেহেতু আমরা দেখেছি কি যে 1,4 সংযোজনটা উচ্চ তাপে পাওয়া যায়, তাহলে এর স্টেবিলিটি বেশি হবে, আর 1,2 সংযোজনটা নিম্ন তাপে পাওয়া যায়, ঠিক আছে, তাহলে এর স্টেবিলিটি কি হবে? তত কম হবে। এবার বুঝতে পেরেছো স্টেবিলিটির বিষয়টা? 1,4 সংযোজনটা উচ্চ তাপে পাওয়া যায়, 1,2 সংযোজনটা নিম্ন তাপে পাওয়া যায়। উচ্চ তাপে কি? উচ্চ তাপে তোমার এটাকে ধীরে ধীরে, উচ্চ তাপে ধীরে ধীরে পাওয়া যায়, তাই আবার এটাকে বলে তাপগতি নিয়ন্ত্রিত উৎপাদ। আর নিম্ন তাপে 1,2টা দ্রুততার সাথে পাওয়া যায়, তাই এটাকে বলে গতি নিয়ন্ত্রিত উৎপাদ, ঠিক আছে? এভাবে কিন্তু তাপগতি গতি নিয়ন্ত্রিত তোমরা চেনাতে পারো। নিম্ন তাপমাত্রায় দ্রুততার সাথে যে উৎপাদ পাওয়া যায় তাকে গতি নিয়ন্ত্রিত উৎপাদ বলে, উচ্চ তাপমাত্রায় ধীরে ধীরে যে উৎপাদ পাওয়া যায় তাকে তাপগতি নিয়ন্ত্রিত উৎপাদ বলে, ঠিক আছে? এটা পাওয়া যায় হচ্ছে 80 ডিগ্রিতে, আর এটা নিম্ন তাপমাত্রায় হচ্ছে -40 ডিগ্রিতে পাওয়া যায়। আবার উচ্চ তাপে পাওয়া যায় এটার অণুগুলো অত্যাধিক উচ্চ শক্তি স্তর পর্যন্ত যায়, মানে উচ্চতর স্তর পর্যন্ত যায়, অর্থাৎ উচ্চ শক্তির অবস্থান্তর অবস্থায় পৌঁছায়, তাই এর স্টেবিলিটি বেশি হয়। কিন্তু নিম্ন তাপে যেটা পাওয়া যায় এটা অণুগুলো বেশি উঁচুতে যেতে পারে না, মানে বেশি উচ্চ শক্তি স্তরে যেতে পারে না, তাই স্টেবিলিটি কম হয়, অর্থাৎ অন্তঃ সংযোজনের স্টেবিলিটি 1,2 থেকে বেশি হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তো এই ছিল আমাদের নিম্ন তাপমাত্রায় 1,3 বিউটাডাইন এবং উচ্চ তাপমাত্রায় বিউটাডাইনের যে প্রশ্নটা ছিল তার X-to-Z ব্যাখ্যা। আশা করি তোমাদের আর বুঝতে তেমন কোনো সমস্যা হবে না। এরপরে সমস্যা হলে আমাকে জানাতে পারো, আমি যথেষ্ট বিস্তারিত ব্রডে আলোচনা করার চেষ্টা করেছি। এই প্রশ্ন অনেকভাবে আসতে পারে, সেগুলো সম্পর্কেও তোমাদেরকে বলা হয়েছে যে কত স্টেপে এগুলো থাকতে পারে, প্লাস এর রিয়াকশানটা তোমরা কীভাবে দেখাবা। এত সূক্ষ্মভাবে আমার মনে হয় কোনো বই গাইডেও তোমরা এটাকে খুঁজে পাবো না, আমি যেভাবে তোমাদের সূক্ষ্মভাবে লিখেছি, অ্যানালাইসিস করেছি। তো এই হচ্ছে গতি তাপগতি নিয়ন্ত্রিত। আচ্ছা, এইবার আমাদের বলা ছিল কি যে আমরা একটা হ্যালোজেন অ্যাসিড দিয়ে বোঝানোর চেষ্টা করব, সেম কিনা? হ্যাঁ, দেখো হ্যালোজেন অ্যাসিড হিসেবে আমরা এবার HBrকে নিয়েছি, মানে হাইড্রোজেন ব্রোমাইডকে নিয়েছি। এতক্ষণ তো আমরা হ্যালোজেন অণু দিয়ে বোঝালাম, তো এটাও দেখো সেম। আমরা জানি ব্রোমিন অণু বেশি তড়িৎ-ঋণাত্মক, কার থেকে? হাইড্রোজেনের থেকে, ফলে ইলেকট্রন ঘনত্ব ব্রোমিন বেশি নিচের দিকে টেনে নিবে, তাই ব্রোমিনে আংশিক ঋণাত্মক চার্জ, হাইড্রোজেনে আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হবে। আংশিক ঋণাত্মক প্রান্ত অঞ্চলকে নিউক্লিওফাইল, আংশিক ধনাত্মক প্রান্ত অঞ্চলকে ইলেকট্রোফাইল বলে। ইলেকট্রোফাইল যাবে এই দ্বিবন্ধনে, অর্থাৎ এর কাছে তো ইলেকট্রন ঘাটতি আছে, তাই না? কিন্তু এখান থেকে আবার দেখা যায় এই দ্বিবন্ধন থেকে পাই ইলেকট্রন ভেঙে এই কার্বনে চলে যায়, ফলে এই কার্বনে ইলেকট্রন ঘাটতি তৈরি হয়, পজিটিভ চার্জ সৃষ্টি হয়, এই কার্বনে ইলেকট্রন আসায় নেগেটিভ চার্জ সৃষ্টি হয়। এখন ইলেকট্রোফাইল তো নিজে ইলেকট্রন ঘাটতি, এ আসবে কার দিকে? এ আসবে ওই যে তোমার ইলেকট্রন বেশি আছে কার্বনের দিকে, এসে দেখো জয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে? আবার এইখান থেকে দ্বিবন্ধন থেকে ইলেকট্রন এই কার্বনে চলে যাওয়ায় এই কার্বনে আবার ইলেকট্রন ঘাটতি তৈরি হবে, যেটাকে পজিটিভ চার্জ দিয়ে প্রকাশ করব। হ্যাঁ, তো এখানে টোটালি 2টা রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যাবে, ওই হ্যালোজেনের মতো তোমরা আলোচনা করে দিবা কীভাবে পাওয়া যায়। এবং সেকেন্ড স্টেপে কী হয়? নিউক্লিওফাইল, এই যে নিউক্লিওফাইল ব্রোমাইড আয়ন এবার এই ধনাত্মক প্রান্তযুক্ত অঞ্চল দুইটাকে অ্যাটাক করে অন-টু সংযোজন এবং অন-পুশ সংযোজন উৎপাদ তৈরি করে। সেম টু সেম তোমরা হ্যালোজেনের মতো লিখে দিবা এখানে বাংলা, ঠিক আছে? তা আশা করি এটা নিয়ে আর তোমাদের সমস্যার কোনো কারণ নেই। তাহলে এখন আমরা চলে যাব কিসে? আমরা চলে যাব একদম সর্বশেষ যে টপিক্সটা আমরা রেখেছিলাম, ডাইইনের সাথে ডাইইনোফাইলের রিয়াকশন, যেটাকে ডিএল স্যালডার রিয়াকশন বলে।